বন্যায় ভাসছে ৫ জেলা, পানিবন্দী লাখো মানুষ। পার্বত্যাঞ্চলে পাহাড় ধসে ৭ প্রাণহানি, দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন জামায়াত আমির। ইতিহাস বদলাতে পারল না হাকিমের সঙ্গী সাথীরা। এমবাপ্পে দেমবেলের গোলে মরক্কোকে বিদায় করে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স। আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায় ঋণ খেলাপিদের জন্য বড় দৃষ্টান্ত বলছেন আইন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম ৪ আসনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। ইনকিলাব কালচারাল সেন্টার নিয়ে বিরোধের নেপথ্যে আর্থিক স্বচ্ছতা ও মালিকানা দাবি, অস্বীকার করে ষড়যন্ত্রের অভিযোগ হাদির বোনের। ধীরগতির সঙ্গে ১% লেনদেন মাসুলের চাপে শুরুতেই ধাক্কা খেল বাংলা কিউআর, বাড়তি খরচে অনীহা ছোট ব্যবসায়ীদের। ট্রেনে পাথর নিক্ষেপে দৃষ্টিশক্তি হারাচ্ছেন অনেকেই। জড়িতদের শাস্তি নিশ্চিতে আইন পরিবর্তনের তাগিদ, নজরদারি বাড়ানোর দাবি পুলিশের। এবং সমঝোতা চুক্তির পরও ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন হামলা, পাল্টা জবাব তেহরানের। জন্মশহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত খামেনি। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি রঞ্জিত ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আপনারা জানেন যে ৩-৪ দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় জলাবদ্ধতাও তৈরি হয়েছে এবং সেই বৃষ্টি উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। মৌলভীবাজারে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, হবিগঞ্জেও হাওরে ঢুকছে পানি। বন্যার অবনতি হয়েছে পার্বত্যাঞ্চলে, পানিবন্দী কয়েক লাখ মানুষ। বান্দরবানে ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী ১২ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রকৃতির এই রুদ্ররূপে কেবল বাঁধ ভাঙেনি, ভেঙে চুরমার হয়ে গেছে পাহাড়ের সাধারণ মানুষের সাজানো জীবন। টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহূর্তেই প্লাবিত পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ জনপদ। বান্দরবান, খাগড়াছড়ি আর রাঙামাটির লাখো মানুষের প্রতিটি মুহূর্ত এখন কাটছে চরম এক অনিশ্চয়তা আর আতঙ্কে। কক্সবাজারে পেকুয়ার মেহের নামায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢলের পানি প্রবেশ করছে, তলিয়ে গেছে ফসলি জমি, মাছের ঘের, পানি উঠেছে ঘর বাড়িতে। এছাড়া চকরিয়া, টেকনাফ সহ বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এখন মনে করুন আর কিছুক্ষণ পরে মানুষের বাড়ি ঘরে পানি ঢুকিবই, আর গরম বাদ অলরেডি পানি ঢুকবে। খাগড়াছড়িতে ২৫০০-এর বেশি মানুষ পানিবন্দী, সবচেয়ে বেশি দীঘিনালা উপজেলায়। আশ্রয়কেন্দ্রে উঠেছে ১,০০০-এর বেশি মানুষ। এদিকে দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ওঠায় বন্ধ রাখা হয়েছে পুরো উপজেলার বিদ্যুৎ সংযোগ। বন্ধ আছে রাঙামাটির বাঘাইছড়ি ও লঙ্গদুর বিদ্যুৎ সরবরাহ। অবনতি হয়েছে বান্দরবানের বন্যা পরিস্থিতি। ঘরবাড়ি ছেড়ে আশ্রয়ের কেন্দ্রে ঠাঁই নিয়েছে ৫,০০০-এর বেশি মানুষ। এদিকে বৈরী আবহাওয়ার কারণে জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ এবং ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী ১২ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাঙামাটির বাঘাইছড়িতে কাঁচালাং নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী ৩০ গ্রামের কয়েক হাজার পরিবার। জেলার ৪০টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে ৪,১৬৬ জন মানুষের। কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ। আটকা আছে সাজেকে ঘুরতে আসা ৫ শতাধিক পর্যটক। বন্ধ আছে জেলার সব প্রাথমিক বিদ্যালয়। সর্বশেষ আমাদের ঘরে ২০৬০ সালে পানি উঠছে, এখন আবার এই যে ২০২৬ সালে উঠলো, মানে এখনো পানি ঘরে পানি। বাঘাইছড়ি বন্যার যেই রেকর্ড ছিল, অর্থাৎ সেই রেকর্ডের চেয়ে এখন পর্যন্ত পানির পরিমাণ বেশি মনে করছি আমরা। বৃষ্টি না থাকায় চট্টগ্রামে কমতে শুরু করেছে পানি, তবে এখনও নিমজ্জিত শহরের বিভিন্ন এলাকা। বাড়িঘরে পানি ওঠায় দুর্বিষহ ভোগান্তিতে স্থানীয়রা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পয়েন্টে পানি ওঠায় ব্যাহত যান চলাচল। মৌলভীবাজারে ধলাই নদীর পাড় ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মনু নদ এবং ধলাই নদীর পানি। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র। পাহাড়ি ঢলে পানি বাড়ছে হবিগঞ্জের নদ নদীর। খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। সুনামগঞ্জে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানি উঠে বন্ধ হয়ে গেছে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক যোগাযোগ। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।
দর্শক, আপনার প্রতিবেদনে যেমনটা দেখছিলেন যে বিভিন্ন স্থানে পানি উঠেছে, পানিবন্দী লাখো মানুষ। বান্দরবানের কি পরিস্থিতি সেটা জানবো। আমাদের সহকর্মী নিবিড় শাহ আমাদের সাথে যুক্ত হয়েছেন। নিবিড়, দুর্গত এলাকার কি পরিস্থিতি দেখছেন? আপনি নিজেও তো পানির মধ্যে, খুব সম্ভবত হাঁটু পানির মধ্যে অবস্থান করছেন। পুরো এলাকার চিত্র কি জানাবেন? প্রশাসনের তৎপরতা কতটা? আসলে আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবন সদর উপজেলার বালাঘাটা এলাকায়, এবং আমার যে এলাকাটিতে দাঁড়িয়ে আছে এই এলাকাটিতে যখন আসলাম তখনই কিন্তু আমাকে মোটামুটি কোমর সমান পানি পার করে এলাকায় আসতে হয়েছে, এবং এলাকায় একটি ব্রিজ রয়েছে। আমি সেই ব্রিজের ওপরই এখন অবস্থান করছি, এবং যে একটু যদি দেখায় যে এই সাধারণত এই ব্রিজের অনেক নিচু দিয়ে কিন্তু আসলে পানি প্রবাহিত হয়, তবে সেই পানি বৃদ্ধি পেয়ে, সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়ে কিন্তু এখন সেটি ব্রিজের ওপর পর্যন্ত চলে এসেছে। ব্রিজের ওপরেও বলা যায় হাঁটু পানি রয়েছে, এবং আমি কিছুক্ষণ আগে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনিও বলেছেন যে এলাকার প্রায় হাজারের বেশি বাড়িঘর, কিন্তু হাজারের বেশি মানুষ কিন্তু এখন পানিবন্দী হয়ে রয়েছেন, যাদের অনেকের বাড়ি কিন্তু আসলে তলিয়ে গেছে। একটু যদি আমার ডান পাশে দেখায়, এই অংশটিতে কিন্তু আসলে বেশ কিছু ফসলি জমি এবং সেই সাথে বসত ঘর ছিল, যেটি আসলে এখন পুরোটাই কিন্তু পানির নিচে চলে গেছে। এবং সেই সাথে একটু সামনে যদি একটু পানির পরিমাণ কিংবা উচ্চতা দেখায়, যে সামনে যে গাছগুলো রয়েছে সেগুলো গাছগুলো কিন্তু বলা যায় যে অর্ধেকেরও বেশি কিন্তু পানির। নিবিড় শাহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী নিবিড় শাহ জানাচ্ছিলেন যে বান্দরবান শহরের কি পরিস্থিতি আপনারা দেখছিলেন সেটা, এবং সেখানে পানিবন্দী মানুষের দুর্ভোগের কথাও কিন্তু জানাচ্ছিলাম। দর্শক, বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছেন চট্টগ্রামে জামায়াত আমির, সেখানে তিনি বক্তব্য রাখছেন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তিনি ইনশাল্লাহ আপনাদের হয়ে সংসদে কথা বলেছেন। আমরা তার হাতকে শক্তিশালী করব এবং আপনাদের দাবি আদায় করে দেবো ইনশাআল্লাহ। দর্শক, চট্টগ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করার পর বক্তব্য রাখছিলেন জামায়াত আমির। আমরা সরাসরি ছিলাম সেখানে। এদিকে বৃষ্টিতে পাহাড় ধসে থামছেই না প্রাণহানি। কক্সবাজার ও বান্দরবানে মারা গেছে আরও 7 জন, এর মধ্যে বান্দরবানে রয়েছে 5 জন। এ নিয়ে গত 4 দিনে 5 জেলায় প্রাণহানি দাঁড়ালো 30 জনে। টানা ভারী বৃষ্টিতে একের পর এক ধসছে পাহাড়, তার সাথে বাড়ছে প্রাণহানি। ভোরে বান্দরবানের লামার আজিজনগর এলাকায় 2টি পাহাড় ধসে মারা গেছে 2 পরিবারের 5 জন। অতিবৃষ্টির কারণে গাছগাছালা সহ পাহাড় ভেঙে এসে 2 পরিবারের, একই পরিবারের স্বামী, স্ত্রী এবং সন্তান 3 জন নিহত। বিল্ডিং এর ওয়াল ভেঙে বিল্ডিং এর চাপার তলে নিচে পড়ে যায়। পরবর্তীতে দেখি স্বামী স্ত্রী 2 জনেরই আমরা মৃতদেহ উদ্ধার করি। প্রায় একই সময়ে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে প্রাণ যায় 2 জনের। এ নিয়ে গত 4 দিনে মারা গেছে অন্তত 26 জন, এর মধ্যে মৃত্যু বেশি কক্সবাজারেই। বৃষ্টি হলে বয়ে হাজ করে তুয়ানো গদুয়ার উড়ে নিজাগই বাঁই যাগই, ভারী বৃষ্টি হইলে পাহাড় ভাঙে। রাস্তাতে থাকতে পারবো না, আমাদের বাসায় থাকতে হচ্ছে। রিক্স হলেও আমাদের এখানে থাকতে হচ্ছে। যদি সরকারে আমাদের একটা থাকার ব্যবস্থা করে দিত তাহলে অবশ্যই এটা আমরা ছেড়ে ওখানে চলে যেতাম। এত দুর্ঘটনা, প্রাণহানির পরও পাহাড়ের পাদদেশে বসবাস করছে অনেকে। ঝুঁকিপূর্ণ বসতিদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। চাল পর্যাপ্ত আছে, আমার মনে হয় কিছু আর্থিক সাহায্য করতে পারলে সুবিধা হবে, এগুলো দিচ্ছে। এবং এটা যে স্থায়ী সমাধান, এই জন্য আমাদের সরকার, আমাদের পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় ঐকান্তিক প্রচেষ্টায় কাজ করছে। ইনশাল্লাহ আমরা এই অঞ্চলের সকল সমস্যা দূর করে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে আমরা সচেষ্ট থাকব। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। হাসিবুর রহমান, স্টার নিউজ। এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। এর মধ্যে সাঙ্গু, মাতামুহুরী, ধলাই, খোয়াই সহ 6 নদীর পানি 10 পয়েন্টে বইছে বিপদসীমার ওপরে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 2 দিন অব্যাহত থাকবে বৃষ্টি। শুক্রবারের পর দক্ষিণ অঞ্চলে কমতে পারে বৃষ্টি, তবে বাড়বে উত্তরে। কোথাও কোথাও রয়েছে অতি ভারী বর্ষণেরও পূর্বাভাস।
আবহাওয়া অধিদপ্তর বলছে শনিবারের পর সারা দেশে বৃষ্টি কমে এলেও রাজধানীতে 2 দিন বাড়বে এর তীব্রতা। এই যে চলমান বৃষ্টি এটা আপনার 11 তারিখ 12 তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে, অর্থাৎ আজকে হচ্ছে আপনার 9 তারিখ, আরও 72 ঘন্টা ধরেন, আর তারপরে বৃষ্টি অনেকটা কমে যাবে। সেই সময় যে বৃষ্টিটা থাকবে কিছুটা উত্তর পূর্ব অঞ্চলে, অর্থাৎ সিলেট ময়মনসিংহ দিকে, অন্য জায়গায় বৃষ্টি অনেকটা কমে যাবে। আর চট্টগ্রামের যে বৃষ্টি এটাও আমরা আশা করি কালকে থেকে আর পরিমাণগত কমে যাবে, যেখানে অনেক ব্যাপক বৃষ্টি হতো 300 না হয় হয়তো 100-150 এরকম বৃষ্টি হবে। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্রে জানিয়েছে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 6টি নদীর 10টি পয়েন্টে পানি ছিল বিপদসীমার উপরে। এ ধারা অব্যাহত থাকতে পারে বলেও সতর্ক করা হয়েছে। 2 ঘন্টা পর্যন্ত দক্ষিণ পূর্বাঞ্চলীয় বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে এবং একই সাথে আরও 3টি জেলা ফেনী, চট্টগ্রাম এবং খাগড়াছড়ি জেলার কিছু জায়গাতে বন্যা পরিস্থিতি উদ্ভব হতে পারে এবং মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলারও নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড চট্টগ্রামে আমবাগান এলাকার 329 মিলিমিটার। রহমান ফয়েজ, স্টার নিউজ, ঢাকা। দর্শক, দিকে চট্টগ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমদাদুল হক। ইমদাদুল কাছ থেকে জানতে চাইব যে জামায়াত আমিরের ওখানে কি কি কার্যক্রম রয়েছে জানাবেন, এবং সেখানে তিনি কখন পৌঁছেছেন বিস্তারিত জানাবেন। রঞ্জু, কিছুক্ষণ আগেই এই যে আমি যে জায়গাটিতে আছি চট্টগ্রামের বাঁশখালীর গুনাগড়ি এলাকা এবং প্রত্যন্ত এলাকা, সেখানে জামাতের আমির এসেছেন এবং এখানে এসে কয়েকটি জায়গায় ত্রাণ বিতরণ করেছেন বিভিন্ন পরিবারের মাঝে। এবং আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কি ভয়াবহ অবস্থা, এবং আপনারা নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখছেন যে সামনে আসলে বিস্তীর্ণ এলাকা পানিতে প্লাবিত হয়ে আছে। এখানকার লোকজনের যাতায়াতের একমাত্র বাহন এখন বলা যায় যে নৌকা দিয়েই আসলে দুর্যোগ মুহূর্তে লোকজন চলাচল করছেন। আর এখানে গত প্রায় 3 দিনেরও বেশি সময় ধরে পানি, এবং যেহেতু প্লাবিত হয়ে আছে তার কারণে কিন্তু বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। সব মিলিয়ে আসলে যাতায়াত, খাওয়া দাওয়া, রান্নাবান্না সহ সার্বিক বিষয় নিয়ে চরম একটি দুর্বিষহ জীবনযাপন কিন্তু তারা করছেন। তো এই জায়গাটিতেই কিছুক্ষণ আগে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু ত্রাণ বিতরণ করে এখান থেকে তিনি আবার সাতকানিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার তার কথা রয়েছে। তো আমরা একটু স্থানীয় 2-4 জনের সাথে একটু কথা বলতে চাই, আমরা একটু কথা বলতে চাই। এই যে এখানে তো মোটামুটি 3 দিন ধরে পানি, আমরা যতটুকু জানলাম। কি অবস্থা একটু যদি বলেন যে এখানে পানির কারণটা কি বা আপনাদের দুর্ভোগটা কেমন হচ্ছে? দুর্ভোগ বলতে গেলে পানি তো সচরাচর সব এলাকায় আসছে, এখন আমাদের বাঁশখালী কিছুটা অঞ্চলে অনেকটা বেশি। তবে এখন দুর্ভোগ বলতে এখন সবখানে যে পোকামাকড়, বিষাক্ত সাপ রয়েছেন ওগুলো অনেকটা পানিতে, সবাই যেহেতু সবখানে পানি, এখন তারা স্থল জায়গায় উঠে অবস্থান নিয়েছেন, এমন বিষাক্ত অনেকের ক্ষতিও হতে পারে এমন অবস্থায়। আর 2-3 দিন তো অলরেডি পড়েছে বৃষ্টি, পড়ার পরে আগামীতেও দিনে যদি পড়ে তাহলে আরও বৃষ্টির পানির উত্তপ্ত ভয়াবহ অবস্থার দিকে যাবে। স্বাভাবিকভাবে আসলে বন্যা দীর্ঘায়িত হলে মানুষের কষ্ট, দুর্ভোগটা আরও বাড়বে। আরেকটি বিষয়টি আমরা জেনেছিলাম যে এখানে স্লুইস গেটের একটি বিষয় আছে, এর কারণে পানি সরতে পারছে না। আমাদের একটাই কথা, আমাদের যাতে অনেক দিন হচ্ছে মানুষ ভোগান্তি হচ্ছে, এই তাড়াতাড়ি যাতে আমাদের পানিগুলো সুইচ গেটটা খুলে দিলে পানিগুলো যাতে চলে যায়, না হলে আমাদের পরিবার নিয়ে আমাদের একদম নিঃস্ব হয়ে যেতে হবে। একদম এমনিতেও এখন কষ্টের জীবন, যার জন্য যদি তাড়াতাড়ি চলে যায় একটু সারিয়ে উঠতে পারবো, না হলে কষ্টের জীবনের মধ্যে যেতে হবে। এটাই বলা, তাড়াতাড়ি যাতে আমাদের পানিগুলো চলে যাওয়ার জন্য একটু ব্যবস্থা করা। ধন্যবাদ। আসলে সবার একটাই প্রত্যাশা যে পানিটা যেন দ্রুত সরে, কারণ এরই মধ্যে 3 দিন সময় অতিবাহিত হয়ে গেছে এবং এই 3 দিনেই আসলে এক একজনের চরম দুর্বিষহ অবস্থা, নাভিশ্বাস অবস্থা, রান্নাবান্না, খাবার দাবার, যাতায়াত সহ সার্বিক যে কাজ, সেই কাজগুলো আসলে বিঘ্নিত হচ্ছে। আমি একটু যদি এই পাশে, আপনারা নিশ্চয়ই দেখছেন যে বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়ে আছে এবং সেখানে স্থানীয়রা যেটি বলছেন যে তারা এই যে 3-4 দিন সময় ধরে তারা আসলে স্বাভাবিক যে কাজকর্ম সেগুলো করতে পারছে না। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে তারা যেটি অভিযোগটি করছেন, এখানের যে সাগর তীরবর্তী এলাকা, সেখানে সাগরের পানি না ঢোকার জন্য স্লুইস গেট করা আছে এবং এই স্লুইস গেটের সেটি 3টির মধ্যে 2টি বন্ধ থাকার কারণে আসলে এখানে পানি নামতে না পেরে পানি আবদ্ধ হয়ে আছে, এমন কথাই কিন্তু তারা বলছেন। তো সেক্ষেত্রে তারা দাবি জানিয়েছেন স্লুইস গেট দ্রুত খুলে দেওয়ার জন্য। আরেকটি বিষয় যে শুধু আমরা এই যে
বাঁশখালীর গুণাগুড়ি এলাকায় আছি, সেখানে শুধু নয়, বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা যেমন প্লাবিত হয়েছে, পাশাপাশি আশপাশের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনায় সেখানেও কিন্তু লাখো লাখো মানুষ আসলে তারা পানিবন্দী অবস্থায় আছেন। তো সেক্ষেত্রে আসলে আজকে সকাল থেকে একটি বিষয় হচ্ছে, গতকালকে থেকে বৃষ্টির পরিমাণটা কিছুটা কমে এসেছে, আজকে সকাল থেকেও খুব বেশি নেই। যদি আসলে বৃষ্টিটা কমে আসে সেক্ষেত্রে আশা করা হচ্ছে যে এই যে জলাবদ্ধ অবস্থা, প্লাবিত অবস্থা, যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, সে অবস্থা থেকে স্থানীয় যারা আছেন বানভাসী মানুষ, তারা কিছুটা আসলে মুক্তি মিলবে, এমনটি কিন্তু আশা করা হচ্ছে। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী ইমদাদুল হক জানাচ্ছিলেন যে চট্টগ্রামে জামায়াত আমির সেখানে পরিদর্শনে গেছেন এবং সেখানে যে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে সেগুলো জানাচ্ছিলেন আমাদের সহকর্মী চট্টগ্রাম থেকে। এবারে বৃহত্তর দুঃখিত যে পার্বত্য চট্টগ্রামের খবর জানবো। আমাদের সহকর্মীরা বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। বড়িয়া আবার খবর জানাবেন বান্দরবান থেকে আকাশ মার্মা, এবং খাগড়াছড়ি থেকে জানাবেন আক্তার হোসেন, এবং কক্সবাজার থেকে মুহিব আমাদের সাথে যুক্ত আছেন। এবং আমরা আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হতে চাই। আমাদের সহকর্মী 3 জেলা থেকে যুক্ত হয়েছেন। কক্সবাজারের পরিস্থিতি জানবো। মুহিব আমাদের সাথে যুক্ত আছেন। মুহিব, আজকে কক্সবাজারের কি পরিস্থিতি, বন্যার উন্নতি অবনতি এবং সার্বিক পরিস্থিতি জানাবেন। সকাল থেকেই ভারী বৃষ্টি না হলেও বৃষ্টি কিন্তু থামেনি, যার ফলে জোয়ারের পানি এবং পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। সেই হিসেবে কক্সবাজারের যে বন্যা পরিস্থিতি সেটি ক্রমাগত অবনতি হচ্ছে। আপনি হয়তো আমার পিছন দিক দিয়ে দেখতে পাচ্ছিলেন, এটি মূলত কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়ক। এই সড়কটির অন্তত 10টি পয়েন্টে এভাবে পানি জমেছে, কোমর সমান পানি, এবং বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কিছু গাড়ি ঝুঁকি নিয়ে চলাচল করলো। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে একটি নৌকা দিয়ে মানুষ পারাপার করছেন এবং পায়ে হেঁটে অনেকে রাস্তা পারাপার করছেন। পাশাপাশি যানবাহনগুলো থেমে রয়েছে, বা কিছু দূর যাওয়ার পরপরই যানবাহনগুলো থেমে যাচ্ছে। এতে যাত্রীদের যেমন দুর্ভোগ, সাধারণ মানুষের দুর্ভোগ রয়েছে। একই সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কক্সবাজারে যে চকরিয়ার মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে মূলত পেকুয়া, মাতামুহুরী উপজেলা এবং চকরিয়ার বিস্তীর্ণ এলাকা পানিবন্দী অবস্থায় রয়েছে। সেই হিসেবে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে অন্তত 2.5 লক্ষাধিক মানুষ ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের শুকনো খাবারের প্রয়োজন, রান্না করা খাবারের প্রয়োজন, সেই জিনিসগুলো আসলে জেলা প্রশাসন ব্যবস্থা করার কাজ চলমান রাখছে। একই সঙ্গে পাহাড় ধসের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সমুদ্র উত্তাল থাকায় আসলে মাছ ধরার ট্রলারগুলো যেতে পারেনি। আসলে উদ্ধার তৎপরতা বা আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে। সেই হিসাবে এখন পর্যন্ত আমরা আসলে আশ্রয় কেন্দ্রে যাওয়া মানুষের সংখ্যা জানতে না পারলেও বিপুল সংখ্যক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এই ছিল রঞ্জু আমার কাছে কক্সবাজারের পানিবন্দী মানুষের সর্বশেষ খবরাখবর। মুহিব, আপনাকে ধন্যবাদ। ডক্টর কক্সবাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুহিব। এবারে চলে যেতে চাই বান্দরবানে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আকাশ মার্মা, এবং আকাশ মার্মার কাছ থেকে জানতে চাইব যে বান্দরবান পর্যটন এলাকা, সেখানে বিভিন্ন ট্যুরিস্টরা অবস্থান করে থাকেন সাধারণত। এই বৃষ্টির এই সময়টাতে সেখানে পর্যটন যদিও বন্ধ রাখা হয়েছে, কিন্তু এরই মধ্যে যারা গিয়েছেন তাদের কি অবস্থা জানাবেন। যেহেতু যে পাহাড়ি ঢল এবং যে টানা পাহাড়ি বর্ষণ, সে বর্ষণে কিন্তু বিপর্যস্ত হয়েছে বান্দরবান। এর ফলে যেসব উপজেলা রয়েছে, সেসব উপজেলা, 7 উপজেলা সহ যেসব দূরপাল্লা বাস রয়েছে, সব যোগাযোগ বন্ধ রয়েছে। একই সাথে যে নিম্নাঞ্চল শহরের আর্মিপাড়া, মেম্বারপাড়া, সবগুলো কিন্তু প্লাবিত হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু সাঙ্গু নদীর প্রায় 2 মিটার সীমা অতিক্রম রয়েছে, তবে কিছুটা পানি কমেছে সাঙ্গু নদীতে। একটা জিনিস জানি কি রঞ্জু, যেসব উপজেলা বন্ধ রয়েছে সেসব উপজেলার মধ্যে যেসব পর্যটক রয়েছে তাদেরকে উদ্ধার করে আনা হয়েছে থানচি সদরে। সেসব পর্যটকদেরকে নিরাপদে আনার পর তাদের নিজ গন্তব্যে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। রঞ্জু, একটা জিনিস জানি রাখি যে আপনাকে, বান্দরবানের যে টানা ভারী বর্ষণ, সে ভারী বর্ষণের প্রভাব কিন্তু স্থানীয় বাজারেও পড়েছে। একই সাথে যারা দূরপাল্লা যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু ভোগান্তির মধ্যে রয়েছে। একই সাথে যে স্থানীয় বাজারে কথা বলি, যে কৃষি পণ্য যেসব ক্ষেত রয়েছে সেসব কিন্তু পানির ঢলে কিন্তু সব ডুবে গেছে, পানির তলে গেছে। এরপরে কিন্তু সবজির যে সরবরাহ সেটি বন্ধ হয়ে গেছে, যার কারণে স্থানীয় বাজারে মাছ থেকে শুরু করে বিভিন্ন কাঁচা বাজারের সবজি সবগুলো কিছুটা বাড়ছে বলে আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন। আমার ক্রেতার সাথে কথা বলেছেন এই বিষয়ে। ক্রেতারা বলছে যে বন্যার কারণে যে এছাড়াও যে সবজি ক্ষেতগুলো ডুবে যাওয়ার কারণে কিন্তু যে সব কাঁচা বাজারের সবজি কিছুটা বাড়তি রয়েছে বলে আমরা ক্রেতা জানিয়েছি। আর যেগুলো ব্যবসায়ীরা জানিয়েছেন যে ঢাকা
ঢাকা চট্টগ্রাম রোডে যে পানি বাড়ার কারণে কিন্তু যে মাছের সরবরাহ সেটা কিন্তু বন্ধ রয়েছে, যার কারণে স্থানীয়দের মাঝেও একটা ভোগান্তির মধ্যেও রয়েছে। সব মিলিয়ে বলা চলে যে এই বর্ষা যদি টানা আবার বৃষ্টিপাত অবিরাম থাকে, তাইলে বান্দরবানের যে বিপর্যস্ত সেটা আরো ক্ষতিগ্রস্ত হবে মনে করছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। বান্দরবানের পরিস্থিতি জানছিলাম, এবার খাগড়াছড়ির পরিস্থিতি জানবো। আমাদের সহকর্মী আক্তার হোসেন আছেন আমাদের সাথে। আক্তার, আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি নিজেও বৃষ্টিতে ভিজছেন, বৃষ্টি পড়েই যাচ্ছে, সেখানে যে নারী এবং শিশুরা তাদের কি অবস্থা, এবং যেখানে পানি জমে আছে সেখানে কোনো ত্রাণ বা সহায়তা পৌঁছেছে কিনা প্রশাসনের পক্ষ থেকে জানাবেন। আমি ঠিক যে জায়গাটিতে রয়েছে এটি হচ্ছে খাগড়াছড়ির মেরুং ইউনিয়নের যে নিম্নাঞ্চল এলাকা, সেই নিম্নাঞ্চল এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়েছে। গত 2 দিন যাবৎ কিন্তু এইভাবেই ঠিক পানি জমে আছে, অর্থাৎ আরো 4 থেকে 5 ফিট পানি ছিল এবং সে পানি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। পাশাপাশি কিন্তু ভারী বর্ষণও হচ্ছে, সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখানে যে আশ্রয় কেন্দ্রে যে সকল মানুষ আশ্রয় নিয়েছে তাদেরকে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। নারী এবং শিশুদেরকে সেই নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি এখানে যারা আশ্রয় কেন্দ্রে উঠেছে, অর্থাৎ সেই সকল পরিবারকে শুকনো খাবার স্লাইন সহ অন্যান্য যে সেবা, সেই সেবাগুলো কিন্তু উপজেলা প্রশাসন, বিএনপি এবং হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী, পাশাপাশি বিজিবির যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে শুকনো খাবার সহ অন্যান্য যে সেবা তারা কিন্তু সেগুলো দিয়ে যাচ্ছেন। এবং এই এলাকার এখন পর্যন্ত অন্তত 10 থেকে 12,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছে। এবং আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এটি হচ্ছে দিঘিনালা থেকে লংগদু সড়কের যে সড়ক রয়েছে, সেই সড়কের এই মেরুং এলাকা কিন্তু এখনো পানির নিচে তলিয়ে আছে, যার ফলে কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু সম্পূর্ণরূপে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পাশাপাশি আমি যদি আপনাকে আরেকটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে এই ছিল আসলে আমার কাছে খাগড়াছড়ি থেকে সর্বশেষ। আক্তার হোসেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যে বৃষ্টি এবং জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতির খবরই কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম। এবারে চলে যেতে চাইব আমাদের সহকর্মীদের কাছে। হাওরের যারা রয়েছেন সেখানকার কি পরিস্থিতি সেটা আমরা জানাবার চেষ্টা করব। বৈরী আবহাওয়ার খবর জানাবেন আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন। টানা বৃষ্টিতে হাওরের নদীর পানি বাড়ছে এবং এই বিষয়ে জানাবেন হবিগঞ্জ থেকে আব্দুর রৌফ এবং সুনামগঞ্জ থেকে আমির মাহবুব। আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত আছেন এবং আমাদের সহকর্মী সুনামগঞ্জ থেকে যে আছেন আমির মাহবুব, তার কাছেই প্রথমে যেতে চাই। সেখানে বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে গেছে এরকম খবর পাওয়া যাচ্ছিল, বিভিন্ন নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, এখন কি অবস্থা? দেখুন, বলি যদি সুনামগঞ্জে গতকাল রাত থেকে বৃষ্টিপাত কিছুটা কমে এসেছে। আজকে গেল 24 ঘন্টায় বৃষ্টিপাত 77 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সাথে যদি বলি যে কুশিয়ারার যে নদী আছে, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আপনাকে যদি বলি, দেখুন যে সুনামগঞ্জের সুরমা নদীর যে পানি আছে সেই পানি বিপদসীমার 50 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, বিপদসীমার 50 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং যেটি বলা চলে যে আসলে বৃষ্টিপাত সুনামগঞ্জে কমে গেলেও নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। একই সাথে সুনামগঞ্জের তাহিরপুর সড়ক, যেটি গতকালকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, সেই সড়কে এখনো পানি রয়েছে এবং সেখানে পানি প্রবাহিত হচ্ছে। এবং যদি বলি দেখুন যে সুনামগঞ্জের যে পরিস্থিতি এবং আবহাওয়ার যে পরিস্থিতি বলা চলে, আগামী 48 ঘন্টার যে পূর্বাভাস রয়েছে সেটি যদি বাস্তবায়িত হয় তাহলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জ থেকে আমির মাহবুব আমাদের সাথে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি। এবারে চলে যেতে চাই হবিগঞ্জে, সেখানে আছেন সহকর্মী আব্দুর রৌফ। আব্দুর রৌফের কাছে জানতে চাইবো বৈরী আবহাওয়ার আপনার এলাকার কি অবস্থা? আপনি জানেন যে গতকাল রাত 8টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের এই চোরহামো এলাকায় আসলে যে খোয়াই নদীর বাঁধ রয়েছে সেই বাঁধটি ভেঙে যায়। এর ফলে আসলে এই লস্করপুর ইউনিয়নের প্রায় 20টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এর ফলে ওই এলাকার যে মানুষ রয়েছেন তারা বিপাকে পড়ে যান। বিশেষ করে তারা বৃদ্ধ মহিলা এবং শিশু বাচ্চাদের নিয়ে পানিতে বৃদ্ধ মহিলাদের নিয়ে বিপাকে পড়েন এবং এখানে তারা স্থানীয় শাহজালাল উচ্চ বিদ্যালয় এবং ইউনিয়ন পরিষদে আশ্রয় নিয়েছেন। তো
গতকাল লস্করপুর ইউনিয়নের যে জায়গাটিতে আমি আছি এখন, চোরহামো নামক এলাকায়, এই ভাঙন দেখা দিয়েছে। সেই ক্ষয় নদীর ভাঙনের কাছে আছি। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে ইতিমধ্যেই তারা আশ্রয়ন প্রকল্পের মধ্যে যারা শরণার্থী রয়েছেন তাদেরকে শুকনো খাবার এবং আজ সকালবেলা তাদেরকে খিচুড়ি খাবার দিয়েছেন। তো এখানকার স্থানীয় যেমনটি বলছেন যে এই ক্ষয় নদীর যে বাঁধ ভেঙেছে, মূলত এই বাঁধের কাছে তারা ভালো এবং মাটি তোলার কারণে মূলত এই বাঁধের ঝুঁকিতে রয়েছিল। তো এই ছিল আসলে হবিগঞ্জ থেকে সর্বশেষ। আব্দুর রউফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বিভিন্ন জায়গা থেকে যে বৈরী আবহাওয়ার সেই পরিস্থিতি। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এবারে জানাবো ফুটবল বিশ্বকাপ 2026-এর খবর। কাতার বিশ্বকাপে আল বায়েতের লড়াইয়ের পুনঃমঞ্চায়ন যেন হলো 26 বিশ্বকাপে। বৃহস্পতিবার বস্টনের জিলেট স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোকে 2-0 গোলে হারিয়েছে ফ্রান্স। প্রথমার্ধে পেনাল্টি মিস করলেও দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পের গোলে প্রথম লিড পায় ফ্রান্স। ম্যাচের বাকি গল্প শোনাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। কিলিয়ান এমবাপ্পে গোল করতেই মরক্কোর সব ফুটবলার ঘিরে ধরলেন রেফারিকে। গোলের ঠিক আগ মুহূর্তেই ফ্রান্সের এক ফুটবলারের হাতে বল লেগেছিল। আশরাফ হাকিমি রেফারিকে সেটাই বোঝানোর চেষ্টা করছিলেন। মরক্কোর ফুটবলারদের মনে হয়তো প্রশ্ন জেগেছিল, মিশরের গোল বাতিল হলে ফ্রান্সের কেন নয়। তবে আর্জেন্টাইন রেফারি তেলো ফিগুয়েরোয়া শুনলেন না মরক্কোর ফুটবলারদের আবদার। এমবাপে গোল করে স্বস্তি এনে দিয়েছিলেন ফ্রান্সকে। তবে এমবাপে পড়েছেন অস্বস্তিতে। মরক্কোর ফুটবলারের ট্যাকল খেয়ে মাটিতে শুয়ে করেছেন চিৎকার। এরপর খেলা চলাকালীনই হঠাৎ বসে পড়েন মাঠে। বুঝে গেছেন আর সম্ভব নয়, বিশ্বকাপ জিততে হলে সামনে আরও 2 ম্যাচ। তবে এমবাপে বড় কোনো ইনজুরিতে পড়লে কপালে চিন্তার ভাঁজ পড়বে ফরাসি সমর্থকদের। গোল করার আগে এমবাপে যেন হাজির হয়েছিলেন লিওনেল মেসি হয়ে। প্রথমার্ধেই গোলের সুযোগ পেয়েছিলেন রিয়াল তারকা। ডি বক্সে তাকেই ফাউল করে মরক্কান ডিফেন্ডার। তবে স্পট কিক এমবাপে তুলে দেন ইয়াসিন বোনোর হাতে। পেনাল্টি মিস করলেও মেসির মতোই ঘুরে দাঁড়িয়েছিলেন এমবাপে। 60 মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন তিনি, সেটাও দুর্দান্ত এক বাঁকানো শটে। এমবাপের গোলের উদযাপন ফুরিয়ে না যেতেই ব্যবধান বাড়ান উসমান দেমবেলে। 66 মিনিটে 2 গোল হজম করে এই ফ্রান্সের বিপক্ষে যে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয় তা তখনই বুঝে গিয়েছিলেন ব্রাহিম দিয়াজ। এই 2 গোলের জয় নিয়েই শেষ 4 নিশ্চিত করে ফ্রান্স। 22 বিশ্বকাপের মতোই মরক্কো যাত্রা থামে ফরাসিদের কাছে হেরে। ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্স পাবে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার জয়ী দলকে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। কিলিয়ান এমবাপ্পে যেন রেকর্ড ভাঙতেই জন্মেছেন। মরক্কোর বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করে বিশ্বকাপে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে 20, যা তাকে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতায় পরিণত করেছে। মাত্র 3টি বিশ্বকাপেই তিনি ছাড়িয়ে গেছেন বহু কিংবদন্তিকে। মেসির রেকর্ড থেকে এখন তিনি মাত্র 1 গোল দূরে। আর সামনে রয়েছে আরও বহু বছর ইতিহাস গড়ার সুযোগ। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। কিলিয়ান এমবাপ্পে যেন জন্মই নিয়েছেন রেকর্ড ভাঙতে। বিশ্বকাপের মঞ্চে সময় যত গড়াচ্ছে ততই ফুটবল ইতিহাসের একের পর এক অধ্যায় নিজের নামে লিখে নিচ্ছেন ফরাসি এই সুপারস্টার। 2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে প্রথমে পেনাল্টি আদায় করেও বোনোর কাছে স্পট কিক মিস করেন। তবে সেটিই তার গল্পের শেষ নয়। 60তম মিনিটে দুর্দান্ত গোলে ফ্রান্সকে এগিয়ে দেন। আর ঠিক 6 মিনিট পর ওসমান দেমবেলের গোলে অ্যাসিস্ট করে 2-0 জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন। এই গোলেই বিশ্বকাপে এমবাপ্পের মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে 20, যা তাকে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতায় পরিণত করেছে। শীর্ষে আছেন শুধু এক সময়ের সতীর্থ লিওনেল মেসি, বিশ্বকাপে যার গোল সংখ্যা 21টি। অর্থাৎ সর্বকালের রেকর্ড ছুঁতে এমবাপ্পের দরকার আর মাত্র 1টি গোল। সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো মেসি এই 21 গোল করেছেন 31 ম্যাচ ও 6টি বিশ্বকাপে, আর এমবাপ্পে 20 গোলে পৌঁছেছেন মাত্র 20 ম্যাচ ও 3টি বিশ্বকাপ খেলেই। এরই মধ্যে তিনি শৈশবের আইডল ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপে করা 11 গোল, 16 গোলের মিরোস্লাভ ক্লোসা, 15 গোলের রোনালদো নাজারিও সহ অনেক কিংবদন্তিকেই ছাড়িয়ে গেছেন।
মরক্কোর বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপে এমবাপ্পের 20তম ম্যাচ। এর মাধ্যমে তিনি হুগো লরিসের পাশে যৌথভাবে ফ্রান্সের হয়ে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। অথচ তার বয়স এখন মাত্র 27 বছর। নকআউট পর্বে সর্বোচ্চ 12 গোল, টানা 2 বিশ্বকাপে 8 বা তার বেশি গোল, চলতি আসরে 8 গোল নিয়ে গোল্ডেন বুটের যৌথ শীর্ষস্থান। সব মিলিয়ে রেকর্ড যেন এখন তার প্রতিদিনেরই সঙ্গী। মেসির এটি শেষ বিশ্বকাপ, অন্যদিকে এমবাপ্পের সামনে পড়ে আছে আরও অন্তত 2টি বিশ্বকাপ খেলার সুযোগ। যে গতিতে তিনি ছুটছেন তাতে শুধু মেসির রেকর্ড নয়, বিশ্ব ফুটবলের প্রায় সব বড় অর্জনই যেন সময়ের অপেক্ষা। তার গল্পটা এখন আর শুধু একজন গোলদাতার নয়, সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তি হয়ে ওঠার। গোলাম মোর্শেদ, স্টার প্লে।